আজকের র দেখার পরে একটা বিষয় তো কনফার্ম, রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যকার ট্রাইবাল কম্বাট ম্যাচটা শুধু একটা ম্যাচ হবে না, এটা হবে একটা মহাযুদ্ধ। অপরদিকে ব্রক লেসনারের কথাবার্তা শুনে মনে হয় এবার নর্মাল কোনো ব্রক লেসনার ফেরেনি, এবার ফিরেছে বিস্ট ইনকার্নেট। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শুরুতেই আমরা পল হেইম্যানকে দেখতে পাই যে প্রথমেই সবাইকে মানডে নাইট রতে ওয়েলকাম করে, এরপর এসে ব্রক লেসনারকে নিয়ে কথা বলে। সে বলে ক্ল্যাশ ইন ইডলিতে ওবা এবং ব্রক লেসনারের মধ্যে যে ম্যাচ হবে এটা শুধু ডাব্লিউডাব্লিউ ইতিহাসের সব থেকে বড় রিম্যাচ নয়, বরং এটা হবে স্পোর্টস এন্টারটেনমেন্টের সব থেকে বড় রিম্যাচ। এরপরে তো অডিয়েন্সরা সেখানে ওবা ওবা চ্যান্ট করে, তো যেটা শোনার পরে পল হেইম্যান বলে, যখন আমার হাতে মাইক্রোফোন থাকে, যখন আমি কথা বলি, তখন তোমাদের উচিত চুপ করে শুধুমাত্র আমার কথা শোনা। এটা শোনার পরে অডিয়েন্সরা পল হেইম্যানকে বু করতে শুরু করে। তো পল হেইম্যান এরপরে সেখানে ব্রক লেসনারের একটা ভিডিও প্যাকেজ দেখায়, যেখানে ব্রক লেসনার বলে যে কেন সে রেসলম্যানিয়াতে রেসলিং থেকে রিটায়ার করেছিল। ব্রক লেসনার বলে যে ওবাকে আমি তেমন একটা সিরিয়াসলি নেইনি, ওকে আমি বাচ্চা মনে করেছিলাম, তবে রেসলম্যানিয়াতে ওবা আমাকে অনেক বাজেভাবে হারিয়েছে। ওবার কাছে হেরে আমি আমার মাইন্ড লস করে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার কি করা উচিত, এর জন্য সেখানে আমি রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছি। তবে আমি বাসায় গিয়ে এই বিষয়টা রিয়েলাইজ করি যে ওবার মতো একটা বাসুর আমাকে হারালো, এটা আমি মানতে পারিনি, এর জন্য আমি রিটার্ন করে ওবাকে শেষ করেছি এবং ক্ল্যাশ ইন ইডলিতে আমি তো ওবাকে একেবারে শেষ করে দিব। এরকম করে মূলত ব্রক লেসনার বলে। ব্রক লেসনার একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়। এরপরে পল হেইম্যান আবারও কথা স্টার্ট করে, সে বলে যে ওবা এবার ব্রক লেসনারকে জাগিয়ে দিয়েছে, সেই পুরনো ভার্সন, সেই পুরনো বিস্ট ইনকার্নেটকে জাগিয়ে দিয়েছে, এবার তো ওভার খবরই আছে, এরকম করে পল হেইম্যান বলে। তো পল হেইম্যানের কথাবার্তা চলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় ওবা ফেমির। ওবা ফেমি এসে শুরুতেই পল হেইম্যানকে রিংয়ের একটা কর্নারে নিয়ে যায় এবং পল হেইম্যানকে বলে যে ব্রক লেসনারের ভেতরে কি জেগেছে না জেগেছে এটা তো আমি বলতে পারবো না, তবে ব্রক লেসনারের 4টা A5 আমার ভেতরে অনেক কিছু জাগিয়ে দিয়েছে, এবার তো ব্রক লেসনারের খবরই আছে। তো ওবার এরকম কথাবার্তা শুনে পল হেইম্যান অনেক বেশি ভয় পেয়ে যায়। তো ওবা এখানে পল হেইম্যানকে বলে যে তুমি এই বিষয়টা নিয়ে ভেবো না, আমি তোমাকে হার্ট করবো না, আমি তোমার উপরে অ্যাটাক করবো না, কারণ এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো এই কথাগুলো তো তোমার গিয়ে ব্রক লেসনারকে বলতে হবে। তো সে এরকম করে এরপরে সে কন্ট্রাক্টটা সেখানে সাইন করে দেয় পল হেইম্যানের বুকের উপরে। এরপরে বলে যে রেসলম্যানিয়াতে আমি শুধুমাত্র ব্রক লেসনারকে হারানোর চেষ্টা করেছিলাম এবং আমি তাকে হারিয়েছি, তবে এবারে ক্ল্যাশ ইন ইডলিতে আমি দ্বিতীয়বারের মতো ব্রক লেসনারকে রেসলিং থেকে রিটায়ার করাবো। আর এবার শুধু আমি ব্রক লেসনারকে হারানোর জন্য যাব না, বরং এবার ক্ল্যাশ ইন ইডলিতে আমি ব্রক লেসনারকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যাব। এরকম করে ওবা পল হেইম্যানকে বলে সেখান থেকে চলে যায়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে পেন্টা এবং জিভান ইভান্সের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। অসাধারণ একটা ম্যাচ ছিল। পেন্টা এবং জিভান ইভান্স দুজনেই যেহেতু সমমানের সুপারস্টার, মানে দুজনেই যেহেতু হাই ফ্লাইং সুপারস্টার, তাই এই ম্যাচের মধ্যে আমরা অসাধারণ কিছু হাই ফ্লাইং মুভস দেখতে পেয়েছি। জিভান ইভান্স তো এই ম্যাচের মধ্যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে পেন্টাকে হারানোর জন্য, তবে এখানে যেহেতু টাইটেল চেঞ্জ হতো না, তাই শেষ পর্যন্ত জিভান ইভান্সকে হারতে হয়েছে। পেন্টা জিভান ইভান্সকে হারিয়ে সাকসেসফুলি সে তার আইসি চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তবে ওভারঅল অসাধারণ একটা ম্যাচ কিন্তু আমাদেরকে পেন্টা এবং জিভান ইভান্স উপহার দিয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে পল হেইম্যান এবং অস্টিন থিওরির মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে অস্টিন থিওরি পল হেইম্যানকে তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হ্যান্ড ওভার করতে চায়। তো পল হেইম্যান বলে যে কি সমস্যা, অস্টিন থিওরি বলে যে লোগান পল যেহেতু ইনজুরিতে, তাই এই চ্যাম্পিয়নশিপটা আমার কাছে রেখে আমি কি করব। তো পল হেইম্যান এখানে অস্টিন থিওরিকে বোঝায়, যখন আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিলাম কিংবা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবার আগে
কন্ট্রাক্টটা এরকম করেই সাইন করা ছিল যে ভিশনের যে কোনো দুইজন মেম্বার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতে পারে। এখানে যে লোগান পলকেই লাগবে বিষয়টা কিন্তু এরকম না, ব্রন ব্রেকারও কিন্তু তোমার ট্যাগ টিম পার্টনার হতে পারে। যেটা শোনার পরে তো অস্টিন থিউরি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ধাপ করে পল হেমনকে একটা হাক দিয়ে দেয়। পল হেমন হয়তো একটু ভয়ও পেয়েছে। তো এরপরে অস্টিন থিউরি পল হেমনকে আরও একটা বিষয় বলে, সেটা হলো যে যাদের জন্য আমার ভাই লোগান পল ইনজুরিতে পড়েছে তাদের আজকে খবর আছে, সবাইকে আমি শেষ করে দিব, এরকম করে অস্টিন থিউরি বলে সেখান থেকে চলে যায়। এভাবেই মূলত এই সেগমেন্টটা সেখানে শেষ হয়। এরপর আমরা জো হেনরির একটা কনসার্ট দেখতে পাই যেখানে সে আবারও লোগান পলকে নিয়ে গান গাইতেছিল, লোগান পলকে ফায়ার করার বিষয়টা নিয়ে। তো তার কনসার্ট চলার একটা পর্যায়ে পেছন থেকে অস্টিন থিউরি স্টিল চেয়ার নিয়ে এসে জো হেনরির ওপরে অ্যাটাক করে দেয় এবং ভয়ঙ্করভাবেই পিটিয়েছে, লাইক গরু পিটা যাকে বলে এরকম করে পিটিয়েছে। অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ডরা এসে দুজনকে আলাদা করে। তবে অস্টিন থিউরির অ্যাটাকটা কিন্তু এখানেই শেষ হয়নি। এরপরেও আমরা অস্টিন থিউরির আজকের মানডে নাইট শোতে অ্যাটাক দেখতে পেয়েছি, যেটা নিয়ে আমরা ভিডিওর সামনের দিকে কথা বলবো। তো যাই হোক, এই সেগমেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে সেথ রলিন্স এবং অ্যাঞ্জেলো ডকিন্সকে দেখানো হয়। দুজনে কথা বলতেছিল স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয়টা নিয়ে। সেথ রলিন্স বলে যে আমি দেখেছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি হয়েছে, তবে আমি সেখানে ছিলাম না, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারিনি। তো তাদের কথা বলার একটা পর্যায়ে সেখানে মন্টেজ ফোর্ড চলে আসে। মন্টেজ ফোর্ড এসে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না, মানে সেথ রলিন্সকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি হলে একটা সাপ যে পিছন থেকে সবল টবল মারে, এরকম করে অপমান করতেছিল। তো সেথ রলিন্স সেখানে মন্টেজ ফোর্ডকে বলে যে তুমি যা কিছুই বলো না কেন, আমাদের তিনজনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে কিনা রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করেছে, যে কিনা ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকেছে। তো মন্টেজ ফোর্ড বলে যে তুমি আরও একটা জিনিস করেছো যেটা আমি করিনি, সেটা হলো আমি আমার ভাইয়ের সাথে কখনো বেইমানি করিনি, তবে তুমি সেটা করেছো, মানে শিল্ডের বিষয়টা কিন্তু এখানে ইনডাইরেক্টলি মন্টেজ ফোর্ড বলে। যার পরে দুজনের মধ্যে হালকা করে কথা কাটাকাটি হয় এবং একটা পর্যায়ে এই দুজনের মধ্যে আজকের মানডে নাইট শো এর জন্য একটা ম্যাচও কনফার্ম হয়ে যায়। এইভাবেই মূলত এই সেগমেন্টটা সেখানে শেষ হয়। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে জাজমেন্ট ডে ভার্সেস বেইলি এবং লারা ভ্যালকেরিয়ার মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুই টিমই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ম্যাচের একটা পর্যায়ে লিভ মর্গান এই ম্যাচের মধ্যে ঝামেলা করে শয়তানি করে, যেটা আবার রেফারি দেখেও ফেলে, যার জন্য লিভ মর্গানকে রিং সাইড থেকে ব্যান করে দেয়। তবে ডমিনিক মিস্টিরিও সেখানে ছিল। ডমিনিক মিস্টিরিও এই ম্যাচের মধ্যে ঝামেলা করা কন্টিনিউ রাখে, তবে এটা এবার ব্যাকফায়ার করে যায়। ডমিনিক মিস্টিরিও শয়তানির জন্যই মূলত জাজমেন্ট ডেকে এই ম্যাচের মধ্যে হারতে হয়েছে। বেইলি এবং লারা ভ্যালকেরিয়া এই ম্যাচের মধ্যে রক্সেন প্রেস এবং রাকেল রড্রিগেজকে হারিয়ে দিয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে রোমান রেইন্স এবং অ্যাডাম পিয়ার্সের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে অ্যাডাম পিয়ার্স রোমান রেইন্সকে বলে যে এই ম্যাচটা করা কি খুবই প্রয়োজন ছিল, মানে জেকাব ফাটুর সাথে ম্যাচ করতে বারণ করতেছিল মূলত অ্যাডাম পিয়ার্স রোমান রেইন্সকে। তো রোমান রেইন্স এখানে অ্যাডাম পিয়ার্সকে ক্লিয়ার করে, দেখো আমি হলাম ট্রাইবাল চিফ, এটা জেকাব ফাটু খুব ভালো করেই জানে, তাই সে আমাকে ট্রাইবাল কম্বাটের জন্য চ্যালেঞ্জ করেছে। আমি যেহেতু ট্রাইবাল চিফ, আমাকে ট্রাইবাল কম্বাটের জন্য চ্যালেঞ্জ করলে আমি সেটাকে বারণ করতে পারি না। ওয়েল, আমি তো এই ম্যাচটা করতে বারণ করতে পারি না, তবে তুমি আমাকে একটা বিষয় কনফার্ম করে দাও, সেটা হলো ক্ল্যাশ ইন ইডলিতে আমি যখন জেকাব ফাটুকে হারিয়ে দিব তখন জেকাব ফাটুর আমাকে অ্যাকনলেজ করতে হবে। যদি সেখানে সে আমাকে অ্যাকনলেজ না করে তাহলে তুমি জেকাব ফাটুকে কোম্পানি থেকে বের করে দিবে, এই বিষয়টা তুমি আমাকে জাস্ট মেক শিওর করে দাও। তো অ্যাডাম পিয়ার্স বলে যে ঠিক আছে, আমি এই বিষয়টা দেখে নিব। এরকম করেই মূলত রোমান রেইন্স এবং অ্যাডাম পিয়ার্সের মধ্যে আমাদেরকে ব্যাকি স্টেজে একটা সেগমেন্ট দেখানো হয়েছে। এরপর আমরা এলএ নাইট এবং জিমিউসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। প্রথমে রিংয়ের মধ্যে আসে এলএ নাইট। এলএ নাইট এসে বলে আগামী মানডে নাইট র থেকে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবো এবং আমি এম করব রোমান রেঞ্জের দিকে, আমি এম করব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের দিকে। এরপরে সে জেউসো এবং জিমিউসোকে মেনশন করে যে এই দুজন আবারও চেঞ্জ হয়ে গেছে, আবারও রোমান রেঞ্জের পেছনে ঘুরতে শুরু করে দিয়েছে, এরকম করে বলে। এরপরে সেখানে জিমিউসো চলে আসে। জিমিউসো এসে এলএ নাইটকে বলে যে দেখো আমি তোমাকে রেসপেক্ট করি, আর তুমি যেটা বললে, তুমি যদি সত্যিই কিং অফ দ্য রিং টুর্নামেন্ট যেত, তুমি যদি সত্যিই ওয়ার্ল্ড হেভিওয়েট
চ্যাম্পিয়নশিপের জন্য ওটিসি কে চ্যালেঞ্জ করো, তাহলে তোমাকে কথা দিচ্ছি তুমি একটা ফেয়ার ম্যাচ পাবে। এই ম্যাচের মধ্যে আমরা থাকবো না। হ্যাঁ, আমরা পূর্বে অনেক খারাপ কাজ করেছি, তবে এই ম্যাচের মধ্যে আমরা কোনো ঝামেলা করব না। তো এলএ নাইট এখানে জিমি উসোকে বলে যে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি, আর তাছাড়া তুমি তো এই টিমের 3 নাম্বার ব্যক্তি, তোমার কথায় কি দাম আছে, আমি তোমাকে কেন বিশ্বাস করব। যাই হোক, আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবো এবং আমি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করবো, রোমান রেন্সকে হারাবো। আর এই বিষয়টা তুমি গিয়ে রোমান রেন্সকে জানিয়ে দিও যে এলএ নাইট এরকম করে বলেছে। তো এভাবেই মূলত আমাদেরকে জিমি উসো এবং এলএ নাইটের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়েছে। এরপর আমরা ফাইনালি সেথ রলিন্স এবং মন্টেজ ফোর্ডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যে ম্যাচটা একটু আগে ব্যাক স্টেজে অফিসিয়াল হয়েছিল। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল, শেষ পর্যন্ত সেথ রলিন্স এই ম্যাচের মধ্যে মন্টেজ ফোর্ডকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখানো হয় যে অ্যাঞ্জেলো ডকিন্স র্যাম্পের ওপর দিয়ে আসতেছিল, তাকে কেউ একজন তাড়া করেছে। তো এই তাড়া করা ব্যক্তি অন্য কেউ না, এটা হলো অস্টিন থিওরি। অস্টিন থিওরি স্টিল চেয়ার দিয়ে অ্যাঞ্জেলো ডকিন্সকেও ইচ্ছা মতো পিটিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে ব্যাক স্টেজে মন্টেজ ফোর্ড এবং সেথ রলিন্সের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে দুজনে ফাইনালি সেম পেজে চলে এসেছে। ফাইনালি মন্টেজ ফোর্ড এই বিষয়টা বুঝতে পেরেছে যে সেথ রলিন্সের সঙ্গে আমাদেরকে যুক্ত হওয়া প্রয়োজন, এরকম টাইপের একটা সেগমেন্টও আমাদেরকে দেখানো হয়েছে। এরপরে আমাদেরকে আরও একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয় অ্যাডাম পিয়ার্স, পল হেমেন এবং অস্টিন থিওরির মধ্যে, যেখানে অ্যাডাম পিয়ার্স মূলত অস্টিন থিওরিকে বলে যে তুমি আজকের রতে অনেক ঝামেলা করেছো, তোমার রাত আজকের জন্য ওভার হয়ে গেছে, তুমি আজকের র ছেড়ে চলে যাও। তো এরকম টাইপের। তবে অস্টিন থিওরি যাবার সময় সেখানে কিন্তু ম্যাকজিন ডুপ্রির সঙ্গে একটা ফেস অফ হয়ে যায়, মানে এই দুজনের মধ্যে কিন্তু লাভ অ্যাঙ্গেল চলতেছে। অনেকে হয়তোবা এই বিষয়টা জানেন, আবার অনেকে হয়তোবা এই বিষয়টা জানেনও না। তো ফাইনালি আজকে জানিয়ে দিলাম অস্টিন থিওরি এবং ম্যাকজিন ডুপ্রির মধ্যে কিন্তু একটা লাভ অ্যাঙ্গেল চলতেছে, এটা রিয়েল লাইফেও আবার স্টোরি লাইন অনুযায়ী। তো এদের মধ্যে একটা ফেস অফ আমাদেরকে দেখানো হয়েছে, ওই যে প্রেমে মরা জলে ডোবে না, এরকম টাইপের একটা বিষয়। এরপর আমরা আজকের রাতে রে মিস্টিরিও এবং রুসেবের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, আর এটা ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। মানে রে মিস্টিরিও তো ইজিলি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পেয়ে গিয়েছিল। ব্যাক স্টেজে একটা সেগমেন্টে পেন্টা রে মিস্টিরিওকে বলে দেয় যে আমি আমার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা তোমার এগেনস্টে ফেস করতে চাই। তবে পরবর্তী একটা সেগমেন্টে রুসেব গিয়ে অ্যাডাম পিয়ার্স এবং রে মিস্টিরিওকে বলে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন তো আমিও হতে চাই। রে মিস্টিরিও কেন সহজে অপরচুনিটি পেয়ে যাবে? তো রে মিস্টিরিও বলে যে তোমার যখন এতই চুলকানি, তাহলে চলো আমরা দুজনে একটা ম্যাচ করে নিই, আমাদের মধ্যে যে জিতবে সে পেন্টাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে। তো এর জন্যই মূলত এই ম্যাচটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো রে মিস্টিরিও এবং রুসেবের মধ্যে যে ম্যাচ হয়, এটা একটা এভারেজ ম্যাচ ছিল, মানে এভারেজের থেকে খারাপ বলা যায়, মানে খুব একটা ভালো ম্যাচ ছিল না। রোল আপের মধ্য দিয়ে রে মিস্টিরিও রুসেবকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রুসেব আবারও রে মিস্টিরিওর উপরে অ্যাটাক করতে শুরু করে। রে মিস্টিরিওকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে ড্রাগন লি। রিং সাইডে ইথান পেজ ছিল, সেও এখানে আসে। তবে ড্রাগন লি, রুসেব এবং ইথান পেজ দুজনকে মেরে মুড়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ড্রাগন লি রে মিস্টিরিওকে সেভ করে নেয়। আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এখন রে মিস্টিরিও এবং পেন্টার মধ্যেই ম্যাচ হবে। এটা বলা যায় যে এখন একেবারে অফিসিয়াল হয়ে গেছে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে আমরা রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে ট্রাইবাল কম্বাট ম্যাচের জন্য কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে জেকা ফাটু। জেকা ফাটু এসে শুরুতেই কন্ট্রাক্টটা সাইন করে দেয়। এরপরে রিংয়ের মধ্যে যে সেট আপটা ছিল সব কিছু একেবারে ভেঙে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় রোমান রেইন্সের। রোমান রেইন্স আসে এবং সেও এসে কোনো রকম কথাবার্তা ছাড়া শুরুতেই কন্ট্রাক্টটা সাইন করে দেয় এবং অ্যাডাম পিয়ার্সকে বলে যে সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও, মানে আমাদেরকে একলা ছেড়ে দাও। অ্যাডাম পিয়ার্স বলে যে সিকিউরিটি গার্ডরা নিজেদের ডিউটি করতেছে। তো রোমান রেইন্স এখানে অ্যাডাম পিয়ার্সকে ক্লিয়ার করে যে দেখো জেকা ফাটু যেহেতু কন্ট্রাক্টটা সাইন করে দিয়েছে, তাই ট্রাইবাল কম্বাট ম্যাচ হবার আগে জেকা ফাটু আমাকে টাচও করবে না, তাই তোমাদের কোনো টেনশন নাই, তোমরা এখান থেকে চলে যাও। সবাই সেখান থেকে চলে যায়। এরপরে রোমান রেইন্স বলে কলম্বিয়া সো হায়ো অ্যাকনলেজ মি। সবাই সেখানে রোমান রেইন্সকে অ্যাকনলেজ করে। রোমান রেইন্স জেকা ফাটুকে বলে যে দেখো আমাকে অ্যাকনলেজ করা এতটাই ইজি, তুমি যদি ব্যাকল্যাশের পরে আমাকে অ্যাকনলেজ করে নিতে তাইলে কিন্তু আজকে আর এত কিছু হতোই না।
তো এরপরে জেকা ফাটু রোমান রেইন্সকে বলে যে তুমি কি ভেবেছো আমি সবার মতো তোমাকে সহজেই অ্যাকনলেজ করে নিব? হেল নো। আর তাছাড়া আমি সবার মতোও না। আর তাছাড়া আমি তোমাকে কেন অ্যাকনলেজ করব? ব্যাকল্যাশে তুমি কিন্তু আমাকে ক্লিয়ারলি হারাওনি। ওই যে রিং প্রোটেক্টর খুলে ফেলা, তার উপরে অ্যাটাক করা, ওই বিষয়টা মূলত এখানে জেকা ফাটু মেনশন করতে চেয়েছে। তো যাই হোক, এরপরে রোমান রেইন্স আবারও জেকা ফাটুকে বলে যে দেখো, ক্ল্যাশ ইন ইডলিতে যদি তুমি আমাকে হারিয়ে দাও তাহলে আমি তোমাকে অ্যাকনলেজ করে নিব, রুলস অনুযায়ী আমি তোমাকে ফলো করব, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর তুমি বলো না ডগ ওয়ার্কস, আমি এগুলাও করতে রাজি আছি। তবে ক্ল্যাশ ইন ইডলিতে তুমি যদি আমাকে হারাতে না পারো, আমি যদি তোমাকে হারিয়ে দিই, তাহলে আমি কিন্তু তোমাকে কুত্তা বানিয়ে ঘোরাবো, তোমার আমাকে সার্ভ করতে হবে, এমনকি তোমার আমাকে লাভও করতে হবে, আমাকে অ্যাকনলেজ করতে হবে। তো জেকা ফাটু এরপরে রোমান রেইন্সকে বলে যে দেখো, তুমি আমাদের ব্লাড লাইনের জন্য, আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছো, এর জন্য আমরা ভালো আছি। তবে একটা বিষয় কি জানো, সেটা হলো যে এবার ব্লাড লাইনে একটু নতুন কিছু হওয়া প্রয়োজন। তাই ক্ল্যাশ ইন ইডলিতে আমি তোমাকে হারাবো, উল্টো তুমি আমাকে অ্যাকনলেজ করবে এবং আমি তোমাকে শেখাবো যে আমাকে কি করে অ্যাকনলেজ করতে হয়। এরকম করে জেকা ফাটু রোমান রেইন্সকে বলে। এরপরে রোমান রেইন্স আর কিছু বলে না, একে অপরের সঙ্গে হাত মিলায়, দুজনে একে অপরকে হাত করে বা দুজনে মাথা এক জায়গায় করে। আর এটা নিয়ে অনেকে কিন্তু একটা কনফিউশনে ভুগতেছে যে জেকা ফাটু রোমান রেইন্সকে কিংবা রোমান রেইন্স জেকা ফাটুকে অ্যাকনলেজ করে নিল কিনা। তো ভাই না, এটা অ্যাকনলেজ নয়, এটা মূলত একটা রুলস যে তাদের মধ্যেও ম্যাচ হবার আগে এরকম করতে হবে। এটা আমরা এর আগেও দেখেছি। তো এর জন্যই মূলত জেকা ফাটু এবং রোমান রেইন্স একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে, মাথা মিলিয়েছে বলা যায়। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের মানডে নাইট রয়ের শোটা শেষ হয়েছে। ওভারঅল আজকের মানডে নাইট রয়ের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।